শক্তি সেট সম্পর্কে। শক্তি সেট আর উপসেটের মধ্যে অনেকটা মিল রয়েছে। আমরা উপসেট সম্পর্কে কি পড়েছিলাম? উপসেটের সংখ্যা হিসেবে আমরা পড়েছিলাম কোনো একটি সেট থেকে সবগুলো উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাকে বলে উপসেট। উপসেট আর শক্তি সেটের মধ্যে মূলত পার্থক্যটা হচ্ছে উপসেট বের করার পর আমরা সেগুলোকে আবার সেট আকারে প্রকাশ করি না, কিন্তু শক্তি সেটের ক্ষেত্রে আমরা উপসেটগুলো বের করব এবং বের করে সেগুলোকে সেট আকারে প্রকাশ করব। শক্তি সেটকে সাধারণত পি দিয়ে প্রকাশ করা হয়। শক্তি সেটের ইংরেজি হচ্ছে পাওয়ার সেট। তো আমরা এটাকে পি দিয়ে প্রকাশ করি, যেমন ধরো 8 2 4 6। এখন যদি আমরা এ সেটের উপসেট বের করি, এ সেটের উপসেট আমরা কিভাবে বের করেছিলাম? প্রথমে আমরা তিনটি উপাদান নিয়ে বের করতাম, তারপর আমরা দুটি করে উপাদান নিয়ে বের করতাম, তারপর একটি করে উপাদান নিয়ে বের করতাম এবং সবশেষে ফাঁকা সেট নিতাম। তো এখন দেখো আমরা যদি এ সেটের উপসেটগুলো বের করি, প্রথমে আমরা তিনটি উপাদান নিয়ে উপসেট বের করব। 2 4 6। তারপর আমরা দুটি করে উপাদান নেব, প্রথমের সাথে দ্বিতীয়টি, তারপর প্রথমের সাথে তৃতীয়। 2 4 নিলাম, তারপর 2 6 নেব। প্রথম উপাদানের সাথে সবগুলো উপাদান নেওয়া শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় উপাদানের সাথে এর পরের উপাদান নেব। এভাবে আমরা চলতে থাকব। 4 এর সাথে 6 নিলাম। এখন দুটি করেও সবগুলো উপাদান নেওয়া শেষ। এখন আমরা একটি একটি করে উপাদান নেব। যেমন ধরো আমরা যদি 2 4 6 তিনটি উপাদান আলাদা আলাদা নিচ্ছি। 2 4 6 এবং সবশেষে আসবে ফাঁকা সেট। এটা হচ্ছে এ সেটের উপসেট। শক্তি সেট আসলে এ সেটের উপসেটগুলোই বের করব, বের করে এই উপসেটগুলোকে আমরা সেট আকারে প্রকাশ করব। এই পুরো উপসেটগুলোকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি এবং এইসব প্রত্যেককে আমরা এক একটি উপাদান হিসাবে ধরে নেব। যেমন এখানে উপসেট কয়টি রয়েছে? তিনটি উপাদানের জন্য আমরা জানি উপসেট পাওয়া যাবে 2 পাওয়ার 3 সমান হচ্ছে 8টি উপসেট পাওয়া যাবে এখানে। তাহলে 8টি উপাদান রয়েছে। এটাকে যদি আমরা আবার সেট আকারে প্রকাশ করি, সেট আকারে প্রকাশ করতে হলে প্রথমে এবং শেষে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস ইউজ করতে হবে। এটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট এটা যেহেতু এ সেটের শক্তি সেট হয়ে গেল, আমরা শক্তি সেটকে লিখি পাওয়ারস অফ এ সেট। আমরা এখন এ বি সি সেটগুলো শক্তি সেটের উপাদান সংখ্যা বের করব। যেমন ধরো প্রথমে দেওয়া আছে এ সেট। এ সেট হচ্ছে আসলে একটা ফাঁকা সেট, এর মধ্যে কোনো উপাদান নেই, তাহলে এর উপাদান সংখ্যা কত হবে? এর উপাদানের সংখ্যা হবে 0। আমরা যদি এর শক্তি সেট বের করি, শক্তি সেট আসলে হবে একটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা যদি এভাবেও লিখতে পারি অথবা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেও লিখতে পারি। তো আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে লিখব। ধরো এই হচ্ছে এ সেটের উপসেট। এখন শক্তি সেট হতে হলে তো এটাকে সেট হিসেবে প্রকাশ করতে হবে, তাহলে প্রথমে এবং শেষে কার্লি ব্রেস দিতে হবে। তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট অফ এ। তো আমরা লিখব পাওয়ার সেট অফ এ হচ্ছে এটা। এখন আমরা এর উপাদান সংখ্যা গণনা করব। প্রথমে আমরা দেখাবো এ সেটের দিকে। এ সেটের মধ্যে উপাদান সংখ্যা ছিল 0, সুতরাং পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 0। আমরা যদি লিখি এ সেটের পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা আমরা জানি উপসেটে যতটি উপসেট থাকে শক্তি সেটে ততটি উপাদান থাকে। সুতরাং আমরা লিখব 2 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 0 হলে এর উপাদান হবে একটি। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সেট অফ এ এর মধ্যে শুধু একটি উপাদান রয়েছে। কেউ চাইলে এটাকে কার্লি ব্রেস ইউজ না করে ফাঁকা সেট আমরা অন্যভাবে যেভাবে প্রকাশ করি সেভাবেও লিখতে পারি, যেমন এইভাবে। এখন আমরা যদি বি এরটা বের করি, বি এর মধ্যে প্রথমে বি এর শক্তি সেট বের করব। বি এর মধ্যে একটি উপাদান রয়েছে। তো আমরা যদি বি এর শক্তি সেট বের করি, প্রথমে বি এর উপসেটগুলো বের করি। বি এর মধ্যে একটি উপাদান রয়েছে এ, তারপর ফাঁকা সেট। এখন আমরা এটাকে শক্তি সেট আকারে প্রকাশ করব। তাহলে সেট আকারে প্রকাশ করতে
হলে প্রথমে এবং শেষে কালি ব্রেস ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সেট অফ বি এর মধ্যে দুটি উপাদান পাচ্ছি। তো আমরা উপরের মতো লিখে ফেলবো, বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে একটি। সুতরাং পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 1 সমান 2। একইভাবে আমরা সি এর উপসেট বের করব, উপসেট বের করে সেটাকে আমরা শক্তি সেটে রূপান্তর করব কালি ব্রেস ব্যবহারের মাধ্যমে। তারপর সেটার উপাদান সংখ্যা আমরা বের করব, সেটা তোমাদের কাজ থাকবে। আমরা এখন জানবো ক্রমজোড় সম্পর্কে। ক্রমজোড়ের সংজ্ঞা হচ্ছে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তার নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। ক্রমজোড় একটি শর্ত মানে, তা হচ্ছে ক্রমজোড়ের উপাদানগুলি কোনটি প্রথম অবস্থানে থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা একটি সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা হয়। আমরা সেট পড়ার সময় পড়েছিলাম যে সেটের উপাদানগুলো ক্রম মানে না, কিন্তু ক্রমজোড়ের উপাদানগুলো ক্রম মানে, কারণ ক্রম পরিবর্তনের কারণে ক্রমজোড়ের পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার হব। যেমন ধরো তুমি আর তোমার ভাই, তুমি তোমার ভাইয়ের চেয়ে 3 বছরের বড়, তো তাহলে তুমি যদি ক্লাস 4-এ পড়ো, ধরো তোমার ভাই পড়ে ক্লাস 1-এ, তো আমি যদি ধরি তোমার নাম হচ্ছে এক্স আর তোমার ভাইয়ের নাম হচ্ছে ওয়াই, আমরা এটিকে যদি ক্রমজোড় আকারে প্রকাশ করি, ধরো এখানে প্রথমে লিখলাম তোমার নাম এক্স এবং দ্বিতীয় উপাদান তোমার ভাই। আমরা এই ক্রমজোড়ের মধ্যে প্রথম উপাদান নিয়েছি তোমাকে এবং দ্বিতীয় উপাদান হিসাবে নিয়েছি তোমার ভাইকে। এখন আমরা যদি তোমরা কোন শ্রেণীতে পড়ো তা আরেকটি ক্রমজোড়ের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমাদেরকে অবশ্যই একটি শর্ত মানতে হবে, তা হচ্ছে তুমি যে ক্লাসে পড়ো তা আমরা প্রথম উপাদানে লিখব এবং তোমার ভাই যে ক্লাসে পড়ে তা আমরা দ্বিতীয় উপাদান হিসাবে লিখব। কারণ আমরা প্রথম ক্রমজোড়ে তোমাকে প্রথম উপাদান হিসাবে লিখেছি এবং তোমার ভাইয়ের নামকে দ্বিতীয় উপাদান হিসাবে লিখেছি। ক্রমজোড় এই শর্তটাই মেনে চলবে। আচ্ছা, তাহলে ধরো তুমি ধরো ক্লাস 4-এ পড়ো আর তোমার ভাই ক্লাস 1-এ পড়ে। এখন কেন ক্রমজোড় শর্ত মানে তা নিয়ে আলোচনা করি। ধরো এখানে এক্স হচ্ছে তুমি বড় ভাই, তুমি ক্লাস 4-এ আর তোমার ছোট ভাই ক্লাস 1-এ। এখন যদি তুমি ক্রম পরিবর্তন করে ফেলো, তাহলে ধরা যাক তুমি 1-এর জায়গায় 4 দিলা আর 4-এর জায়গায় 1 দিলা, তাহলে কি হবে? যেহেতু আমরা লিখেছি ক্রমজোড় দুটি সমান, যে এখানে x হচ্ছে বড় ভাই, y হচ্ছে ছোট ভাই, তাহলে কি এটা হলো? আমরা যেহেতু লিখেছি প্রথম ক্রমজোড় এবং দ্বিতীয় ক্রমজোড় সমান, এখন দেখা যাচ্ছে x সমান 1 হবে, কিন্তু আসলে x y এর থেকে বড় হওয়ার কথা ছিল, তাহলে ক্রমজোড়টি হয়নি। কারণ এখানে আমরা যে ক্রম মানার কথা ছিল, যে একটি নির্দিষ্ট শর্ত ফলো করার কথা ছিল, আমরা ওই শর্ত ফলো করিনি, তাই এখানে ক্রমজোড়টি হয়নি। এর ক্রমজোড়টি সঠিক হতো যদি আমরা x যে ক্লাসে পড়ে ওই ক্লাসটি আমরা প্রথমে লিখতাম, ধরো x ক্লাস 4-এ, এবং y যে ক্লাসে পড়ে সেটি যদি আমরা দ্বিতীয় উপাদান হিসাবে লিখতাম, তাহলে ক্রমজোড়টি সঠিক হতো। কারণ এখানে x গ্রেটার দেন y লেখা আছে, আর খেয়াল করো এখানে x সমান 4 হবে আর y সমান 1 হবে, আর নিশ্চিতভাবে x গ্রেটার দেন 4 শর্তটি মানা হয়েছে। সুতরাং ক্রমজোড়ের ক্ষেত্রে আমরা খেয়াল করব কোন উপাদানটি প্রথমে থাকবে এবং কোন উপাদানটি দ্বিতীয়তে থাকবে, তার প্রথমে নির্দিষ্ট করে দিতে হবে একটি সম্পর্কের ভিত্তিতে, তারপর জোড়া জোড়া আকারে আমরা প্রকাশ করব, আর এই প্রকাশের রীতিই হচ্ছে ক্রমজোড়। আবার আরেকটি উদাহরণ যদি দেওয়া যায়, যেমন ধরো তোমার কাছে যত টাকা আছে তোমার ভাইয়ের কাছে তার থেকে দ্বিগুণ টাকা আছে। ধরো তোমার কাছে যদি ক পরিমাণ টাকা থাকে, তাহলে তোমার ভাইয়ের কাছে থাকবে 2 ক পরিমাণ টাকা। এখন আমি যদি আবার ধরি তোমার নাম হচ্ছে x আর তোমার ভাইয়ের নাম হচ্ছে y, তাহলে আমরা যদি এবার টাকার হিসাবটাকে ক্রমজোড় আকারে প্রকাশ করি, ধরো তোমার কাছে যে পরিমাণ টাকা থাকবে তোমার ভাইয়ের কাছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ টাকা থাকবে। ধরে নিলাম আমরা তোমার কাছে আছে ক পরিমাণ টাকা, তাহলে তোমার ভাইয়ের কাছে থাকবে 2 ক পরিমাণ টাকা। এখন আমরা যদি ক্রমজোড় দুটিকে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করি, এর মানে হচ্ছে x সমান ক হবে, y সমান 2 ক হবে।
খেয়াল করবা দুটি ক্রমজোড় যখন সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে, প্রথম ক্রমজোড় সমান দ্বিতীয় ক্রমজোড়, তখন আমরা প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান সমান ধরে নেব। এটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম, কারণ আমরা একটি শর্তের মাধ্যমে ক্রমজোড়টাকে সমান করেছিলাম। তা হচ্ছে x প্রথমে থাকবে, সুতরাং x এর টাকা প্রথমে থাকবে। তাই আমরা লিখতে পারি x সমান ক, y সমান 2 ক। আর আমরা বলেছিলাম যে x এর টাকার পরিমাণের চেয়ে y এর টাকার পরিমাণ দ্বিগুণ। আর আমরা যখন ক্রমজোড়টাকে সমান হওয়ায় x সমান ক, y সমান 2 ক লিখেছি, তাহলে আমাদের ক্রমজোড়টি সঠিক হয়েছে। এবং আমরা বইয়ের একটি উদাহরণের মাধ্যমে ক্রমজোড়ের ধারণা সম্পর্কে আরো পরিষ্কার হব। আমরা বলেছিলাম যে দুইটি ক্রমজোড়কে যখন সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে, তখন আমরা প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান সমান ধরে নেব। অর্থাৎ দুইটি ক্রমজোড়েরই প্রথমের সাথে আমরা প্রথম নেব এবং দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান নেব। প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান নেওয়ার কারণ হচ্ছে ক্রমজোড় একটি নির্দিষ্ট শর্তের মাধ্যমে নির্ধারণ করা হয় যে কোন উপাদান প্রথমে থাকবে আর কোন উপাদান দ্বিতীয়তে থাকবে। তো আমরা চাইলেই প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদান নিতে পারি না, কারণ আমরা ক্রমজোড় একটি নির্দিষ্ট সম্পর্কের মাধ্যমে নির্ধারিত হয়েছে যে 6 প্রথমে থাকবে এবং x - y এখানে দ্বিতীয় উপাদান হিসাবে থাকবে। যেহেতু একটি নির্দিষ্ট সম্পর্কের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, তো আমরা প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানই নেব। আমরা যদি 2x + y সমান 6 এটাকে এক নাম্বার সমীকরণ ধরে নিলাম, এবং 3 সমান x - y এটাকে আমরা চাইলে x - y সমান 3 আকারেও লিখতে পারি। আমরা লিখলাম x - y সমান 3, এটাকে আমরা দ্বিতীয় উপাদান হিসেবে ধরে নিলাম। এখন আমরা যদি প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ যোগ করি, তাহলে আমরা পাই 3x সমান 9, সুতরাং x সমান 3। এখন আমরা x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে y এর মান বের করে ফেলতে পারি। তো আমরা যদি x এর মান প্রথম সমীকরণে বসাই, তাহলে কি হবে? আমরা লিখলাম x এর মান 9 এ বসিয়ে 2 ইনটু x এর মান হচ্ছে 3 ইনটু 3 প্লাস y সমান 6। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 2 ইনটু 3 সমান 6 হবে। এই 6টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে y সমান 6 - 6, সুতরাং y সমান 0। এখন খেয়াল করো, এখানেও কিন্তু x y একটি ক্রমজোড় আকারে দেখানো হয়েছে। সুতরাং আমরা যখন রেজাল্ট বের করে তা প্রকাশ করব, তখন রেজাল্টকেও এইরকম ক্রমজোড় আকারে প্রকাশ করতে হবে, এবং তা একটি নির্দিষ্ট শর্ত মেনে। শর্তটি হচ্ছে এখানে ক্রমজোড়ের মধ্যে x প্রথমে দেওয়া আছে, y দ্বিতীয়তে দেওয়া আছে। তো আমরা যখন x এর ভ্যালু এবং y এর ভ্যালু প্রকাশ করব, তখন আমরা x এর ভ্যালুকেও প্রথমে রাখবো এবং y এর ভ্যালুকে দ্বিতীয় অবস্থানে রাখবো, কারণ ক্রমজোড় সবসময় একটি নির্দিষ্ট শর্ত মেনেই নির্ধারণ করে যে কোন উপাদান প্রথমে থাকবে আর কোন উপাদান দ্বিতীয় অবস্থানে থাকবে। এটাই হলো এই উদাহরণের উত্তর। এখন জানবো কার্টেসীয় গুণজ সম্পর্কে। কার্টেসীয় গুণজের সংজ্ঞা হচ্ছে দুটি সেটের প্রত্যেকটি থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত ক্রমজোড়ের সেটকে কার্টেসীয় গুণজ বলে। যেহেতু কার্টেসীয় গুণজের মধ্যে ক্রমজোড় কথাটি অন্তর্ভুক্ত, তাহলে কার্টেসীয় গুণজোড় নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করবে যে কোন উপাদানটি প্রথমে বসবে এবং কোন উপাদানটি দ্বিতীয়তে বসবে। আমাদেরকে বলা হবে দুটি সেটের কার্টেসীয় গুণজ বের করতে, তখন তো আসলে আমাদেরকে দুটি সেটের যত রকমের ক্রমজোড় বের করা সম্ভব সব রকমের ক্রমজোড় বের করে সেগুলোকে একটি সেট আকারে প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে আসলে কার্টেসীয় গুণজ। তো যখন আমরা ক্রমজোড়
বের করব এবং তা সেট আকারে প্রকাশ করব, ক্রমজোর বের করার সময় অবশ্যই আমাদেরকে প্রথম সেটের উপাদানটিকে প্রথমে লিখতে হবে এবং দ্বিতীয় সেটের উপাদানটিকে দ্বিতীয়তে লিখতে হবে। এবং এটা সবগুলো ক্রমজোরের মধ্যেই প্রথম উপাদানে থাকবে প্রথম সেট থেকে আগত মান এবং দ্বিতীয় উপাদান হিসাবে থাকবে দ্বিতীয় সেট থেকে আমরা যে ভ্যালু পাচ্ছি তা। তো আমরা যদি একটি উদাহরণ দেই, ধরো পি সেটের মধ্যে রয়েছে 1 2 3 আর কিউ সেটের মধ্যে রয়েছে 2 3। এখন যদি কার্টেসীয় গুণজ বের করতে বলা হয় পি এবং কিউ সেটের মধ্যে, এটাকে লিখে এভাবে পি ইনটু কিউ সমান হবে, আমরা বলেছি প্রথম সেটের প্রথম উপাদানের সাথে যতগুলো জোড় গঠন করা যায় সবগুলো জোড় আমরা নেব। এই ক্ষেত্রে এখন আমরা পি কিউ এর কার্টেসীয় গুণজ বের করব। তো পি কিউ এর কার্টেসীয় গুণজ বের করার সময় আসলে পি সেট এবং কিউ সেট থেকে একটি একটি করে উপাদান নিয়ে ক্রমজোড় হিসাবে প্রকাশ করতে হবে, তারপর ওটাকে সেট আকারে প্রকাশ করতে হবে। তো আমরা যখন ক্রমজোড় গঠন করব তখন আমরা খেয়াল করব কার্টেসীয় গুণজের ক্ষেত্রে কোন সেটটি প্রথমে দেওয়া আছে। এখানে পি সেটটি প্রথমে দেওয়া আছে, যে সেটটি প্রথমে দেওয়া আছে আমরা ওই সেটের উপাদানকে ক্রমজোড়ের ভিতরে প্রথমে লিখব। যেমন ধরো ক্রমজোড়ের ভিতরে x y যদি দুটি উপাদান থাকে তাহলে আমরা x এর জায়গায় পি সেটের উপাদান লিখব এবং y এর জায়গায় কিউ সেটের উপাদান লিখব। এবং এই ক্ষেত্রে যতগুলো ক্রমজোড় গঠন করা সম্ভব সবগুলো ক্রমজোড়ই গঠন করতে হবে। আরেকটি কথা বলে রাখি, সেট যেহেতু ক্রম অনুসরণ করে না, তো আমরা প্রথম উপাদান না নিয়ে এখানে দ্বিতীয় উপাদানের সাথেও ক্রমজোড় গঠন করতে পারি, কিন্তু ক্রমজোড় গঠন করার পর আমরা ক্রমজোড়ের ভিতরে অবশ্যই পি সেটের উপাদানকে প্রথমে লিখব এবং কিউ সেটের উপাদানকে দ্বিতীয়তে লিখব। যেমন ধরো আমি যদি লিখি পি সেট থেকে আমি 1 নিলাম না, আমি 2 নিলাম এবং কিউ সেট থেকে 2 নিলাম, তাহলে কি হলো 2 2। এখানে 2 এসেছে পি সেট থেকে আর কিউ এসেছে এই পরের 2 এসেছে কিউ সেট থেকে। আবার আমি যদি আরেকটি ক্রমজোড় গঠন করি, যেমন 2 এর সাথে 3 এর ক্রমজোড় গঠন করলাম, এখানে 2 এসেছে পি সেট থেকে এবং 3 এসেছে কিউ সেট থেকে। এখন আমি যদি 3 এর সাথে 2 নেই, এখানে পি সেট থেকে 3 নিলাম আর কিউ সেট থেকে 2 নিলাম। সেট যেহেতু ক্রম অনুসরণ করে না, তাহলে তুমি 1 2 3 এর মধ্যে যে কোনো একটিকে প্রথমে নিতে পারো এবং তার সাথে কিউ সেটের ক্রমজোড় গঠন করতে পারো। তবে এই ক্ষেত্রে অবশ্যই পি সেট থেকে যে উপাদানটি নিয়েছো তা প্রথমে লিখতে হবে। পি সেটের উপাদান তিন জায়গাতে প্রথমে লিখতে হবে, যতগুলো ক্রমজোড় হবে সবগুলোতে পি সেটের উপাদান প্রথমে থাকবে, কারণ কার্টেসীয় গুণজের ক্ষেত্রে এখানে পি সেট প্রথমে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন ক্রমজোড় গঠন করে দেখাচ্ছি। এখন আমাদের ক্রমজোড় গঠন করা শেষ হয়ে গেলে কার্টেসীয় গুণজের ক্ষেত্রে অবশ্যই ক্রমজোড়কে একটি সেট আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় পি ও কিউ এর কার্টেসীয় গুণজ। আমাদের কার্টেসীয় গুণজ বের করা হয়েছে কিনা তা আমরা উপাদান সংখ্যা গণনা করে বুঝতে পারবো। যেমন ধরো এখানে উপাদান রয়েছে 6টি, 1 2 3 4 5 6। তো আমাদের পি সেটের মধ্যে উপাদান সংখ্যা রয়েছে 3টি এবং কিউ সেটের মধ্যে উপাদান সংখ্যা রয়েছে 2টি। আমরা যদি 3 গুণ 2 করি তাহলে আমরা পাবো 6। আমাদের উপাদান সংখ্যার গুণফল যদি কার্টেসীয় গুণজের সেটের উপাদানের সাথে মিলে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের কার্টেসীয় গুণজ বের করা হয়েছে। এই উদাহরণে বলা হয়েছে x/2 + y/3, 1 এবং 1, x/3 + y/2 এই দুটি ক্রমজোড় যদি সমান হয় তাহলে x ও y এর মান কত। তো ক্রমজোড়ের সংজ্ঞা থেকে জানতে পেরেছি যে দুটি ক্রমজোড় যখন সমান হবে তখন প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান দুটি সমান হবে। তো আমরা লিখতে পারি x/2 + y/3, এটা হবে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানের সমান। আমরা যদি এখন লসাগু করি তাহলে আমরা পাবো কত, 2 +
আমরা লিখতে পারি px প্লাস 2y ইকুয়াল 6। এটাকে আমরা প্রথম সমীকরণ ধরে নিলাম। তারপর আমরা আবার লিখতে পারি প্রথম সেটের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদান। আমরা যদি এটা এভাবে লিখি x/3 প্লাস y/2 ইকুয়াল 1। তোমরা তো দেখবে আমরা ভগ্নাংশের যোগ যে নিয়মে করে এটাকে আমরা সেই নিয়মে করলাম, তারপরে একটা সমীকরণ আকারে প্রকাশ করলাম। তো এখন আমরা 1 আর 2 নং সমীকরণ সলভ করে x y এর মান বের করতে পারি। আসলে প্রথমে যদি y এর মান বের করতে চাই তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করতে হবে এবং 2 নংকে 3 দ্বারা গুণ করতে হবে। আর প্রথমে যদি x এর মান বের করতে চাই তাহলে উল্টাভাবে গুণ করতে হবে। এখন আমরা প্রথমে y এর মান বের করব এবং এর জন্য 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে উভয় সমীকরণ বিয়োগ করব। 1 নংকে যখন 2 দ্বারা গুণ করব 1 নংকে 2 দ্বারা গুণ করার সময় খেয়াল করতে হবে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি বাম পক্ষকে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 6x প্লাস 4y ইকুয়াল 12 এবং 2 নংকে যখন 3 দ্বারা গুণ করব তখন আমরা পাবো 6x প্লাস 9 6x প্লাস 9y। এখন আমরা যেহেতু বিয়োগ করব প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ, সুতরাং আমাদের এখানে চিহ্ন বদলে যাবে। যেমন ধরো এখানে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস। তো আমরা বিয়োগ করার পর দেখব 6x প্লাস 6x এবং মাইনাস 6x কাটা চলে যায়, প্লাস 4y থেকে মাইনাস 9y গেলে থাকে মাইনাস 5y, আর প্লাস 12 থেকে মাইনাস 15 গেলে থাকে মাইনাস 6। সুতরাং আমরা y এর মান পাচ্ছি, এখানে দুই দিকে মাইনাস আছে, আমরা মাইনাস মাইনাস ইচ্ছা করলে কেটে দিতে পারি। সুতরাং আমরা y এর মান পাচ্ছি 6/5। আবার 1 নংকে 3 দ্বারা গুণ করি এবং 2 নংকে 2 দ্বারা গুণ করি এবং উভয় সমীকরণ একটি থেকে আরেকটি বিয়োগ করি, তাহলে আমরা x এর মান পাবো। এখন 1 নংকে 3 দ্বারা গুণ করা হলে 9x প্লাস 6y 18, আর 2 নংকে 2 দ্বারা গুণ করা হলে আমরা পাবো 4x প্লাস 6y 12। এখন যেহেতু আমরা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করব তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণের চিহ্ন বদলে যাবে। এখানে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস ছিল আমরা এখানে লিখব মাইনাস, এটাও প্লাস ছিল আমরা লিখব মাইনাস। তো 9x থেকে 4x গেলে থাকে 5x, আর প্লাস 6y মাইনাস 6y কাটা চলে যাবে এবং প্লাস 18 থেকে মাইনাস 12 গেলে থাকবে। সুতরাং আমরা xy সমতলের রেজাল্ট লিখতে পারি y সমান xy দুটোর মানই আসলে 6/5। এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। এখানে বলা হয়েছে p q আর তিনটি সেট দেওয়া আছে এবং p ইউনিয়ন q ইনটু r এবং p ইন্টারসেকশন q ইনটু q নির্ণয় করার জন্য। আচ্ছা, তো p সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3, q সেটের উপাদানগুলো 3 4 এবং r সেটের মধ্যে রয়েছে x y। আমরা প্রথমে p ইউনিয়ন q বের করব এবং p ইন্টারসেকশন q বের করব, তারপর p ইউনিয়ন q ইনটু r এবং p ইন্টারসেকশন q ইনটু q বের করব। তো আমরা প্রথমে p ইউনিয়ন q বের করি। আমরা জানি ইউনিয়ন হচ্ছে দুটি সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট, আর এই ক্ষেত্রে কোনো একটি উপাদান যদি দুই সেটের মধ্যেই একবার একবার করে থাকে তাহলে আমরা দুই সেট থেকে উপাদান দুটিকে শুধু একবার নেব। এখানে
যেমন ধরো থ্রি দুই সেটের মধ্যে একবার একবার করে রয়েছে, আমরা থ্রি দুই সেট থেকে শুধু একবারই নেব। তো আমরা প্রথমে পি সেটে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো প্রথমে আমরা লিখে ফেলবো। যেমন ধরো এখানে রয়েছে 1 2 3 উপাদানগুলো আছে সেগুলো লিখে ফেলবো। তারপর পি সেটের যে উপাদানটি কিউ সেটে পাওয়া যায় আমরা সেটিকে বাদ দিয়ে নেব। ধরো এখানে পি সেটের থেকে 3 উপাদানটি কিউ সেটের মধ্যেও পাওয়া গিয়েছে, আমরা 3 কে কিউ সেট থেকে বাদ দিয়ে দেব। তো 3 কে যদি আমরা কিউ সেট থেকে বাদ দিয়ে দিই তাহলে কিউ সেটের মধ্যে রয়েছে আর 4, তাহলে পি ইউনিয়ন কিউ হচ্ছে 1 2 3 4। এখন আমরা পি ইন্টারসেকশন কিউ বের করব। পি ইন্টারসেকশন মানে আমরা জানি দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। সাধারণ উপাদান বলতে বোঝায় যে উপাদান দুটি সেটের মধ্যে পাওয়া যাবে, আমরা শুধু সেই উপাদানটাকেই নিব। আচ্ছা, তো প্রথম সেটের মধ্যে রয়েছে 1 2 3 ইন্টারসেকশন, দ্বিতীয় সেটের মধ্যে রয়েছে 3 4। আমরা এখানে খেয়াল করলে দেখব শুধুমাত্র 3 উপাদানটি দুই সেটের মধ্যেই রয়েছে। তো আমরা জানি ইন্টারসেকশন হচ্ছে দুই সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। তো আমরা পি ইন্টারসেকশন কিউ সমান লিখব শুধু 3। এখন আমাদেরকে কার্তেশীয় গুণজ বের করতে হবে, পি ইউনিয়ন কিউ ইনটু আর। আমরা যদি প্রথমে পি ইউনিয়ন কিউ ইনটু আর এর কার্তেশীয় গুণজ বের করি, পি ইউনিয়ন কিউ এর মধ্যে রয়েছে 1 2 3 4, আর আর সেটের মধ্যে রয়েছে x y। আমরা পি ইউনিয়ন কিউ সেটের প্রথম উপাদানের সাথে আর সেটের সবগুলো উপাদান একবার একবার করে ক্রমজোড় হিসাবে নেব। আর এই ক্ষেত্রে পি ইউনিয়ন কিউ সেট যেহেতু প্রথমে রয়েছে, সুতরাং এই সেট থেকে যে উপাদানটা নেব ক্রমজোড়ের মধ্যে সেই উপাদানটাকে 1 এর সাথে x নিলাম, 1 এর সাথে y, একইভাবে আমরা 2 এর সাথে x, 2 এর সাথে y। এটা হচ্ছে পি ইউনিয়ন কিউ ইনটু আর এর সেট। তো আমরা দেখবো এখানে কয়টি উপাদান রয়েছে, 1 2 3 4 5 6 7 8। আমাদের কার্তেশীয় গুণজ বের হয়েছে কিনা আমরা তা বোঝার জন্য পি ইউনিয়ন কিউ সেট প্রথম সেট এবং দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা গুণ করলে বুঝতে পারি। যেমন ধরো এখানে প্রথম সেটে রয়েছে 4টি উপাদান, দ্বিতীয় সেটে রয়েছে 2টি উপাদান। আমরা যদি 4 গুণ 2 করি তাহলে আমরা পাবো 8। আর যেহেতু আমরা এখানে 8টি উপাদান পেয়েছি তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের কার্তেশীয় গুণজ বের করা হয়েছে। এখন আমরা দ্বিতীয় কার্তেশীয় গুণজ যেটি রয়েছে পি ইন্টারসেকশন কিউ এর সাথে কিউ এর গুণ, আমরা সেটি করব। এখানে পি ইন্টারসেকশন কিউ ইনটু পি ইন্টারসেকশন কিউ সেটের মধ্যে আমরা শুধু 3 পেয়েছি, আর কিউ সেটের মধ্যে রয়েছে 3 4। তো আমরা প্রথম সেটের উপাদানটিকে প্রথমে লিখব এবং দ্বিতীয় সেটের থেকে প্রাপ্ত উপাদানকে আমরা দ্বিতীয়তে লিখে ক্রমজোড় হিসাবে ক্রমজোড় গঠন করব। তারপর ক্রমজোড়গুলোকে একটি সেট আকারে প্রকাশ করব। যেমন ধরো 3 এর সাথে 3 নিলাম, তারপর 3 এর সাথে 4 নিলাম। এখানে আমরা দুইটি উপাদান পেয়েছি, আমরা 2 গুণ 1 করলে আমরা 2 পাবো। তাহলে আমাদের এই কার্তেশীয় গুণজ বের করা হয়েছে। সুতরাং এই দুটি হচ্ছে উত্তর। আচ্ছা, ব্যান্ড চিত্র সম্পর্কে আমরা আগে ধারণা পেয়েছিলাম, এখন আমরা ব্যান্ড চিত্র সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানবো। যেমন ব্যান্ড চিত্রের প্রতিটা সেকশন কি বোঝায় আমরা তার সম্পর্কে একটু জেনে নেব। আমরা প্রথমে দুটি সেট ধরে নিলাম, পি সেট। পি সেটের উপাদানগুলোর মধ্যে রয়েছে 1 2 3 এবং কিউ সেটের উপাদানগুলোর মধ্যে রয়েছে ধরে নিলাম 2 4। আর আমরা একটি সার্বিক সেট ধরে নিলাম, সার্বিক সেটের উপাদানগুলোর মধ্যে রয়েছে,
আচ্ছা, আমরা তো সার্বিক সেট সম্পর্কে জানি। সার্বিক সেট হচ্ছে আলোচনায় সংশ্লিষ্ট সব সেটগুলো যদি কোনো একটি সেটের উপসেট হয় তাহলে ওই প্রধান সেটটিকে বলে এই সেটগুলোর জন্য সার্বিক সেট। আমরা তো সার্বিক সেটের উপাদানগুলোর মধ্যে ধরে নিলাম 1 2 3 4 5। এখন আমরা যদি এই তথ্যগুলো ব্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করি, ধরো আমরা পি সেট এবং কিউ সেটটিকে দুটি বৃত্ত হিসাবে ধরে নিলাম। এটা হলো ধরো পি সেটের উপাদানগুলো লিখবো এখানে, আর আমরা কিউ সেটের উপাদানগুলো যদি এই বৃত্তের মধ্যে লিখি, এটি দ্বারা কি বোঝায়? এটি হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। দেখো এই পার্টটুকু পি বৃত্ত এবং কিউ বৃত্ত, উভয় বৃত্তের মধ্যে কিন্তু এই পার্টটুকু বিদ্যমান রয়েছে। তো আমরা এই পার্টে শুধু এমন উপাদানগুলোই লিখব যে উপাদানগুলো পি সেট এবং কিউ সেট দুই সেটের মধ্যেই পাওয়া যায়। এই পার্টটুকু হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ আমরা জানি দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। আর আমরা যদি এই অংশটুকুর দিকে খেয়াল করি তাহলেও দেখব এই অংশটুকু দুটি বৃত্তেরই সাধারণ অংশ নিয়ে গঠিত অংশ। সুতরাং আমরা এই অংশটুকুর মধ্যে শুধু পি ইন্টারসেকশন কিউ যে সেটটা পাই সেই সেটটাই লিখব। কারণ আমরা একটি সার্বিক সেট ধরে নিয়েছিলাম। সার্বিক সেট হচ্ছে পি এবং কিউ সেটগুলো যদি কোনো একটি প্রধান সেটের উপসেট হয় ওই প্রধান সেটটি হচ্ছে সার্বিক সেট। আমরা ধরে নিলাম কিউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটের মধ্যে সবগুলো উপাদানই থাকবে, যেগুলো পি এবং কিউ এর মধ্যে বিদ্যমান থাকবে সবগুলো উপাদানই সার্বিক সেটের মধ্যে বিদ্যমান থাকবে। এর চাইতে কিছু বেশি উপাদানও বিদ্যমান থাকতে পারে। যেমন আমাদের ইউ সেটের মধ্যে আমরা 5 একটা উপাদান বেশি নিয়েছি তোমাদেরকে ব্যাপারটা আরো পরিষ্কারভাবে বোঝানোর জন্য। আচ্ছা, এখানে পি বৃত্তের মধ্যে আমরা এখানে কিছু অংশ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা পি বৃত্তের মধ্যে এখানে কিছু অংশ দেখতে পাচ্ছি যেগুলো আমি লাল মার্ক করে দিয়েছি। বৃত্তের এই অংশটুকুর দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই অংশটুকু কিউ বৃত্তের বাইরের অংশ। তাহলে আমরা এটাকে বলতে পারি এখানে পি সেটের শুধু ওই উপাদানগুলোই থাকবে যে উপাদানগুলো শুধু পি সেটের মধ্যে রয়েছে কিউ সেটের মধ্যে নেই। অর্থাৎ পি আর কিউ সেটের মধ্যে যে সাধারণ উপাদান রয়েছে সেই সাধারণ উপাদানকে তো আমরা এখানে বসাবো, বাকি উপাদানগুলোকে বসাবো আমরা পি বৃত্তের এই অংশটার মধ্যে। আমরা যদি এটাকে প্রকাশ করতে চাই তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারি পি বাদ কিউ হিসাবে। পি বাদ কিউ হচ্ছে পি সেটের উপাদানগুলো থেকে কিউ সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদানগুলো পাই আমরা এগুলো এই অংশে লিখব। তো আমরা পি সেটের উপাদানগুলো থেকে কিউ সেটের উপাদানগুলো বাদ দিলে আমরা কি পাই? ধরো পি সেটের মধ্যে রয়েছে 1 2 3 আর কিউ সেটের মধ্যে রয়েছে 2 4। এখানে 2 উপাদানটি কিন্তু পি সেটের মধ্যেও রয়েছে। তো আমরা এখানে 2 উপাদানটি কিন্তু কিউ সেটের মধ্যেও রয়েছে। তো পি বাদ কিউ হচ্ছে পি সেটের উপাদান থেকে কিউ সেটের উপাদান বাদ দেব। তো আমরা যদি এখান থেকে 2 বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো 1 3। তাহলে এখানে বসবে 1 3 সেটের উপাদানগুলো বসবে বৃত্তের এই অংশে। এই অংশে আমরা বলেছিলাম উভয় বৃত্তের এই অংশটুকু হচ্ছে সাধারণ অংশ। তাহলে উভয় সেটের সাধারণ উপাদান বসবে এখানে। যদি আমরা পি সেট আর কিউ সেট খেয়াল করি তাহলে আমরা দেখব উভয় বৃত্তের সাধারণ উপাদান হচ্ছে 2। তাহলে আমরা এখানে বসাবো শুধু 2। আর ঠিক এই অংশের মতো এটা হচ্ছে কিউ বৃত্তের অংশ, যে অংশটা শুধু কিউ বৃত্তেরই অংশ, এর মধ্যে পি এর কোনো অংশ থাকবে না। এই যে এই অংশটুকু। তো আমরা যদি এই অংশটুকুকে প্রকাশ করতে চাই আমরা এটাকে প্রকাশ করতে পারি কিউ বাদ পি হিসাবে। কিউ বাদ পি হচ্ছে পি এর যে উপাদান আমরা কিউ সেটের মধ্যে পাবো সেই উপাদানটাকে আমরা বাদ দিয়ে দেব। সেই উপাদানটাকে বাদ দিয়ে আমরা কিউ সেটের অবশিষ্ট উপাদান নিয়ে কিউ বাদ পি সেট গঠন করব। যেমন আমরা যদি কিউ সেটের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব যে 2 উপাদানটা কিন্তু পি সেটের মধ্যেও ছিল। তো আমরা এটাকে কিউ সেট থেকে বাদ দিয়ে দিলাম, কারণ কিউ বাদ পি হচ্ছে কিউ সেটের উপাদানগুলো থেকে পি সেটের প্রাপ্ত উপাদানগুলো বাদ দিয়ে দেব। তাহলে আমরা শুধু পাবো 4। তো আমরা এখানে লিখতে পারি শুধু 4 আমরা এই অংশের ভিতরে লিখব। তাহলে আমরা বুঝলাম উভয় বৃত্তের সাধারণ অংশ যেটুকু
যে পার্টটা উভয় বৃত্তই শেয়ার করে, এটা হচ্ছে সাধারণ অংশ। এই সাধারণ অংশের মধ্যে আমরা শুধু সাধারণ উপাদানগুলোই লিখব, অর্থাৎ ইন্টারসেকশন করার পর আমরা যে উপাদানগুলো পাবো, পি ইন্টারসেকশন কিউ করার পর আমরা যে উপাদান পাবো সেই উপাদান লিখব আমরা এই অংশে। যেমন আমরা পি ইন্টারসেকশন কিউ করার পর শুধু 2 পেয়েছি, তো আমরা এখানে শুধু 2 লিখব। আর এই যে এই অংশটুকু হচ্ছে পি বাদ কিউ, অর্থাৎ পি বৃত্ত থেকে কিউ বৃত্ত পুরো বৃত্তই আমরা পি বৃত্ত থেকে বাদ দেওয়ার পর যে উপাদানগুলো পাবো সেগুলো নিয়ে আমরা যদি সেট গঠন করি, পি সেট থেকে কিউ সেট আমরা বাদ দেওয়ার পর যে উপাদানগুলো নিয়ে আমরা সেট গঠন করব, ওই উপাদানগুলো আমরা বসাবো এই অংশে। কারণ এই অংশে আমরা দেখতে পাচ্ছি পি বৃত্ত থেকে কিউ বৃত্তটি বাদ চলে যাচ্ছে। যেমন আমরা যদি এখানে বুঝাই, ধরো এটা হচ্ছে পি বৃত্ত আর এটা হচ্ছে কিউ বৃত্ত। তো আমরা বলেছি পি বৃত্ত থেকে কিউ বৃত্ত আমরা বাদ দিয়ে দেব। তো আমরা যদি কিউ বৃত্ত পুরোটা পি বৃত্ত থেকে বাদ দিয়ে দিই তাহলে ব্যাপারটা কেমন হবে? ধরো আমরা যদি কিউ বৃত্তের মধ্যে এই অংশটুকু কিন্তু কিউ বৃত্তের মধ্যে ছিল, আমরা কিউ বৃত্ত বাদ দিয়ে দেব। এই যে আমরা যদি কিউ বৃত্ত বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে পি বাদ কিউ সেট, এই সেটটা হচ্ছে পি বাদ কিউ সেট, এই যে এই অংশটা। আবার একইভাবে কিউ বাদ পি হচ্ছে এই সেটটা, এটা হচ্ছে কিউ বাদ পি সেট, এই যে এই সবুজ অংশটা। আচ্ছা, আমরা ব্যানচিত্র থেকে ইন্টারসেকশন পয়েন্ট জানতে পারলাম, পি বাদ কিউ জানতে পারলাম, কিউ বাদ পি জানতে পারলাম। এখন আমরা ইউনিয়ন সম্পর্কে জানবো। ইউনিয়ন হচ্ছে উভয় সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে ইউনিয়ন যেহেতু উভয় সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট, তার মানে ইউনিয়নের মধ্যে থাকবে উভয় বৃত্তের পুরো অংশটাই থাকবে ইউনিয়নের মধ্যে। যেমন ধরো এখানে পুরো অংশটা হচ্ছে, এটা হচ্ছে পি বৃত্ত, এটা হচ্ছে কিউ বৃত্ত, যদিও এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, এটা হচ্ছে পি ইউনিয়ন কিউ। কারণ পি ইউনিয়ন কিউ এর মধ্যে থাকবে পি বৃত্ত এবং কিউ বৃত্ত, পুরো বৃত্তের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই যে এই অংশটুকু, পুরো অংশটুকুই থাকবে পি ইউনিয়ন কিউ এর মধ্যে। আচ্ছা, আর আমরা সার্বিক সেট নিয়ে আলোচনা করেছিলাম। সার্বিক সেট হচ্ছে এই পুরো আমরা যে চতুর্ভুজটা প্রকাশ করেছি, এই চতুর্ভুজটা, এটা হচ্ছে সার্বিক সেট। আমরা সার্বিক সেটের নামটা বাইরে দিলাম ইউ দ্বারা বোঝাচ্ছে পুরো বৃত্তটা, এটা হচ্ছে সার্বিক সেট। পি এবং কিউ সেটের মধ্যে যে উপাদানগুলো পাওয়া যাবে না সেগুলো তো অবশ্যই সার্বিক সেট থেকে এসেছে। তো সার্বিক সেটের উপাদানগুলোকে আমরা পি বৃত্ত এবং কিউ বৃত্তের বাইরে লিখব। যেমন ধরো এখানে রয়েছে 5, 1 2 3, এটা পি বৃত্তের মধ্যে চলে এসেছে। 2 4, তাহলে 4 ও কিউ বৃত্তের মধ্যে চলে এসেছে, কিন্তু 5 পি এর মধ্যেও ছিল না, কিউ এর মধ্যেও ছিল না, 5 শুধু রয়েছে সার্বিক সেটের মধ্যে। তো আমরা সার্বিক সেটের উপাদানটিকে পি এবং কিউ বৃত্তের বাইরে যে কোনো এক জায়গায় লিখে ফেলতে হয়েছে। যেমন ধরো আমরা 5 এখানে লিখতে পারি অথবা এখানে লিখতে পারি, মানে চতুর্ভুজের ভিতরে লিখবো এবং বৃত্তের বাইরে লিখবো, যে কোনো এক জায়গায় সার্বিক সেটের উপাদানটিকে আমরা লিখে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা ইউনিয়ন বুঝলাম, ইন্টারসেকশন বুঝলাম, পি বাদ কিউ বুঝলাম, কিউ বাদ পি বুঝলাম, আর সার্বিক সেটের উপাদান কোথায় লিখতে হয় তাও বুঝলাম। আমরা যদি উপাদানগুলোকে লিখে ব্যানচিত্র বানাই তাহলে আমরা এমন এইরকম পাবো। যেমন ধরো এটা হচ্ছে সার্বিক সেট কিউ, এটা হচ্ছে পি বৃত্ত, এটা হচ্ছে কিউ বৃত্ত। পি বৃত্তের মধ্যে আমরা পি সেটের উপাদানগুলো লিখলাম। প্রথমে আমরা লিখব দুইটি সেটের সাধারণ অংশ যেটি, এই অংশের উপাদান যেগুলো থাকবে প্রথমে আমরা সেগুলো লিখব। অর্থাৎ প্রথমে আমরা পি ইন্টারসেকশন কিউ লিখব। পি ইন্টারসেকশন কিউ করলে আমরা দেখব যে এখানে 2 পি সেট এবং কিউ সেট দুই সেটের মধ্যে রয়েছে, আমরা প্রথমে 2 লিখব। তারপর পি সেটে যে উপাদানগুলো বাকি থাকে 2 লেখা হয়ে গেছে, তাহলে আমরা 2 উভয় সেট থেকে বাদ দিয়ে দেব। আমরা বোঝার জন্য একটি দাগ দিয়ে রাখতে পারি। আচ্ছা, তারপর পি সেটে যে উপাদানগুলো অবশিষ্ট রয়েছে 1 3, এটাকে আমরা পি সেটের মধ্যে লিখলাম। আর কিউ সেটে যে উপাদান অবশিষ্ট রয়েছে 4, আমরা এটাকে কিউ সেটের মধ্যে লিখলাম। তারপর ইউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটের মধ্যে আমরা সার্বিক সেটের উপাদানগুলোকে লিখব। যেমন সার্বিক সেটের উপাদান 1 2 3 4 লেখা হয়ে গেছে, আমরা এখন 5 লিখব। 5 আমরা লিখব বৃত্তের বাইরে কোনো একটি অংশে। যেমন ধরো আমি এই অংশে 5 লিখলাম,
তাহলে এটা হচ্ছে আমাদের ব্যান্ড চিত্রের প্রকাশ। এখন ব্যান্ড চিত্রের থেকে যদি আমরা সার্বিক সেট, ইন্টারসেকশন অথবা বাদ এগুলো বের করতে চাই, তাহলে আমরা সহজেই বের করে ফেলবো। যেমন ধরো পি বাদ কিউ যদি বের করতে বলা হয়, পি বাদ কিউ হচ্ছে, আমরা দেখেছিলাম যে এই অংশটা হচ্ছে পি বাদ কিউ। পি বৃত্ত থেকে কিউ বৃত্ত পুরোটা বাদ দিয়ে দিলে, পি বৃত্ত থেকে কিউ বৃত্ত পুরোটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে উপাদানগুলো থাকে সেগুলোই হচ্ছে পি বাদ কিউ। আর কিউ বাদ পি হচ্ছে কিউ বৃত্ত থেকে পি বৃত্ত পুরোটা বাদ দিয়ে দিলে যে উপাদানগুলো থাকে সেগুলোই হচ্ছে কিউ বাদ পি, এই অংশটা। যেমন ধরো আমরা যদি পি বৃত্তটা বাদ দিয়ে দিই, তাহলে কি উপাদান দেখতে পাচ্ছ? শুধু 4ই হচ্ছে তাহলে কিউ বাদ পি এই সেটের একমাত্র উপাদান। তারপর আমাদেরকে যদি বলা হয় ইন্টারসেকশন বের করতে, আমরা শুধু উভয় বৃত্তের সাধারণ অংশ যে অংশ, সেই অংশে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান নিয়ে গঠিত সেটই হবে আমাদের ইন্টারসেকশন সেট। যেমন এখানে হবে 2। তারপর আমাদেরকে যদি বলা হয় ইউনিয়ন সেট বের করতে, পি ইউনিয়ন কিউ, তাহলে আমরা সবগুলো উপাদান নিয়ে সেট গঠন করব। যেমন 1 3 2 4 সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটই হবে পি ইউনিয়ন কিউ। এরপর আমাদেরকে যদি বলা হয় সার্বিক সেট কত ছিল, ব্যান্ড চিত্র দেখিয়ে যদি বলা হয় সার্বিক সেট কত ছিল, তাহলে আমরা সবগুলো উপাদান বৃত্তের ভিতরের এবং বাইরের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটই হবে সার্বিক সেট। এখন এখানে আরেকটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। পি কমপ্লিমেন্ট দ্বারা আমরা কি বুঝি? আমরা পড়েছিলাম কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট সংজ্ঞা হচ্ছে সার্বিক সেট থেকে পি সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর, যে উপাদান থাকবে সেটাই হচ্ছে পি কমপ্লিমেন্ট। যেমন সার্বিক সেট থেকে আমরা যদি পি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিই, সার্বিক সেটের মধ্যে কিন্তু সবগুলো উপাদানই রয়েছে। সার্বিক সেটের মধ্যে 1 2 4 5 সবগুলো উপাদানই কিন্তু ইউ সেটের অন্তর্ভুক্ত। এখানে কিউ বৃত্তের মধ্যে যে উপাদানগুলো রয়েছে এবং পি বৃত্তের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সবগুলোই আসলে কিউ সেটের অন্তর্ভুক্ত। এবং পি কমপ্লিমেন্ট বলতে বোঝানো হচ্ছে ইউ থেকে সার্বিক সেট থেকে পি এর উপাদানগুলো বাদ দিবে। তো আমরা যদি সার্বিক সেট মানে এই পুরো চতুর্ভুজের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে যদি আমরা শুধু লাল বৃত্ত মানে পি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাবো 4 আর 5। এটাই হচ্ছে পি কমপ্লিমেন্টের সেট। এখন আমরা যদি কিউ কমপ্লিমেন্ট বের করতে যাই, ধরো আমরা কিউ কমপ্লিমেন্ট বের করলাম। কিউ কমপ্লিমেন্ট হচ্ছে পি কমপ্লিমেন্টের মতোই, এটা ইউ থেকে কিউ বাদ যাবে। ইউ হচ্ছে সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেট বের করতে বলা হয়েছে আমরা ওই সেটটাকে বাদ দেব। তো সার্বিক সেটের মধ্যে তো আমরা বললাম এই পুরো চতুর্ভুজের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সবগুলোই হচ্ছে সার্বিক সেট 1 3 2 4 5। আমরা এখান থেকে শুধু কিউ সেটে যে উপাদানগুলো পাই সেগুলো বাদ দেব। যেমন কিউ সেটের মধ্যে আমরা পাচ্ছি 2 আর 4 মানে সবুজ বৃত্ত পুরোটাই হচ্ছে কিউ সেট থেকে আমরা পাচ্ছি 2 4। আমরা কিউ সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেব, তাহলে আমরা কি পাচ্ছি 1 3 5। তাহলে কিউ কমপ্লিমেন্ট হচ্ছে 1 3 5। ব্যান্ড চিত্র থেকে আর কিছু বোঝার নাই, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা বইয়ের একটি অঙ্ক দেখবো, এটি হচ্ছে উদাহরণ 13। এখানে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 ও 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। আমরা ছোটবেলায় ভাগের সূত্র পড়েছিলাম, যখন ভাগ শেষ থাকে তখন ভাগের সূত্র হয় ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এই অঙ্কটা করার সময় আমরা দেখি প্রথমে 311 ও 419 থেকে 23 বিয়োগ করা হয়। 23 বিয়োগ করার পর যে সংখ্যাটি পাই সেই সংখ্যাগুলোর গুণনীয়ক বের করা হয়। তারপর গুণনীয়ক বের করে গুণনীয়কগুলোর সেট থেকে যেগুলো ভাগশেষ অপেক্ষা ছোট সেই সংখ্যাগুলো বাদ দেওয়া হয়। আমরা এখন জানবো কেন এগুলো করা হয়, কারণ অঙ্কটা বোঝার জন্য আমাদের এসব বিষয়ে জানা জরুরি। যেমন প্রথমে আমরা জানবো 311 419 থেকে কেন 23 বিয়োগ দেওয়া হয়। আচ্ছা, আমরা যখন বাহ্যের সূত্রটা পড়েছিলাম, ভাগশেষ যখন থাকে তখন বাহ্যের সূত্র হয় ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন
আমাদেরকে এটা হচ্ছে বাহ্য 311 419 আমাদেরকে বাহ্য দেওয়া আছে। বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 419 কে ভাগ করা হয়, আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয় সেই সংখ্যাকে বাহ্য বলে। তাহলে 311 আর 419 হচ্ছে বাহ্য। আর প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, যা অবশিষ্ট থাকে তা হচ্ছে ভাগশেষ। তো আমাদের বাহ্য দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। আমরা চাইলে বাহ্য থেকে ভাগশেষ বিয়োগ করে শুধু আমাদের লাগবে শুধু ভাজক আর ভাগফল, এটা জানতে হবে। তো আমরা বাহ্য থেকে ভাগশেষ বিয়োগ করে দিই, আমরা এই পাশে শুধু ভাজক আর ভাগফল রাখবো। তাহলে দেখো অঙ্কটা কেমন হয়। আমরা যদি 311 ক্ষেত্রে করি তাহলে 311 আর ভাগশেষ হচ্ছে প্রতি ক্ষেত্রে 23, 311 ক্ষেত্রে 23, 419 এর ক্ষেত্রে 23, 311 বিয়োগ 23। তো আমরা যদি ভাজককে x1 ধরে নিলাম আমরা ভাজককে x1 আর ভাগফলকে y1 ধরে নিলাম। তো আমরা লিখলাম ভাজক x1 ইনটু ভাগফল y1। 311 থেকে 23 বিয়োগ দিলে আমরা পাবো 288। এখন দেখো 288 সমান হচ্ছে x1 ইনটু y1, অর্থাৎ x1 y1 ভাজক আর ভাগফল, ভাজক আর ভাগফলের গুণফল হবে এখানে, এটা হচ্ছে 288। তো আমরা x1 y1 এটা ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে, যেমন ধরো যেহেতু x1 আমাদের জানা নেই তাই x1 ও ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে, আবার x1 ভিন্ন ভিন্ন সংখ্যা হওয়ার কারণে y1 ও ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে। যেমন আমরা ধরো 288 সমান আবার লিখতে পারি x2 ইনটু y2, আমরা আবার লিখতে পারি x3 ইনটু y3। কারণ যেমন ধরো 6, আমরা যদি 6 এর কথা বলি, 6 কে আমরা 2 গুণ 3 আকারেও প্রকাশ করতে পারি, 6 গুণ 1 আকারেও প্রকাশ করতে পারি। যেমন এটাকে যদি আমরা x1 ধরে নিই, x1 এর 2 হওয়ার কারণে y1 হয়েছে 3, আবার x2 6 হওয়ার কারণে y1 হয়েছে 1, y2 হয়েছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি x1 এর পরিবর্তনের কারণে y1 এর মানের পরিবর্তন ঘটে, x এর পরিবর্তনের কারণে y এর পরিবর্তন ঘটে, আর এরকম ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে আমরা 6 একই সংখ্যা পেতে পারি। যেমন 9 এর ক্ষেত্রে দেখো, 9 এর ক্ষেত্রে আমরা 9 গুণ 1 করে 9 পেতে পারি, আবার 3 গুণ 3 করেও 9 পেতে পারি। তাহলে এরকম 288 সংখ্যাটাকেও তো আমরা ভিন্ন ভিন্ন দুইটি সংখ্যার গুণফল দ্বারা 288 পেতে পারি। আচ্ছা, আমরা যদি এই ব্যাপারটা একটু খেয়াল করি, এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব আসলে 288 এর গুণনীয়ক বের করা হচ্ছে। তো আমরা অঙ্কটা করার সময় আমরা দেখি যে 311 থেকে 23 বিয়োগ দেওয়া হয় আর তারপর এগুলোর গুণনীয়ক বের করা হয়। এটা হচ্ছে উত্তর। কেন গুণনীয়ক বের করা হয় আর কেন 23 বিয়োগ দেওয়া হয়? কারণ ভাজ্য থেকে আমরা ভাগশেষ বিয়োগ করি, তারপর ভাজক আর ভাগফলের গুণফলের সাইডগুলোকে আমরা গুণফলের সাইডগুলো নেব আর সাইডগুলো হচ্ছে গুণনীয়কের সাইড। এই কারণে আমরা 288 এর গুণনীয়ক বের করি। তারপর আমরা যদি 419 এরটা দেখাই, আমি কিন্তু এখানে অঙ্ক করতেছি না, আমি শুধু এটা বুঝাচ্ছি। এটা 419 কে আমরা যদি ভাজ্য ধরে নিই, ভাগশেষ প্রতি ক্ষেত্রে 23, 419 থেকে আমরা 23 বিয়োগ দেব। তারপর আমরা ধরো ওটাকে ধরে নিলাম P1 ভাজককে আমরা ধরে নিলাম P1 আর ভাগফলকে ধরে নিলাম Q1। 419 থেকে 23 গেলে Q1, আবার 396 কেও তো আমরা 288 এর মতো ভিন্ন ভিন্ন সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি। যেমন ধরো P2 ইনটু Q2, P এর পরিবর্তনের কারণে Q এর মানেরও পরিবর্তন হবে। তাহলে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে আসলে গুণনীয়ক। আমরা এরকম আরো যত গুণনীয়ক সম্ভব সবগুলো গুণনীয়ক বের করে দেখাতে পারি। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদেরকে গুণনীয়কের সেট বের করতে হবে, সবার প্রথমে আমাদেরকে ভাগশেষ ভাজ্য থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। ভাজ্য থেকে বিয়োগ দেওয়ার পর আমরা যে সংখ্যা পাবো সেই সংখ্যার গুণনীয়কের সাইডগুলো বের করব। ধরো আমরা গুণনীয়কের 288 এর ক্ষেত্রে গুণনীয়কের সাইডগুলো আমরা পেলাম কত? 288 এর ক্ষেত্রে আমরা 288 এর গুণনীয়কগুলো লিখি। 288 এর গুণনীয়কগুলো আমরা কি কি পেয়েছি? x1 x2 x3 y1 y2 y3, এগুলো হচ্ছে 288 এর গুণনীয়ক। আবার 396 এর ক্ষেত্রে আমরা গুণনীয়কগুলো যদি পেয়েছি, ধরি P1 Q1 P2 Q2। এখন আমাদেরকে বলা হয়েছিল যে 23 অবশিষ্ট থাকে। এখন 23 তো সব গুণনীয়কের ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে না। যখন আমরা 23 এর থেকে ছোট গুণনীয়ক দিয়ে সংখ্যাটিকে ভাগ দেব তখন কিন্তু 23 অবশিষ্ট থাকবে না। কেন থাকবে না? যেমন ধরো তোমাদেরকে একটি ভাগের মাধ্যমে ব্যাপারটা দেখাই।
ধরো তুমি 2 দিয়ে 17কে ভাগ দিবা, 2 দিয়ে 17কে ভাগ দিলে প্রথমেই আসে কত? 8 দুগুণা 16। দেখো এখানে ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, কারণ ভাজকের থেকে বড় যখনই হয়ে যাবে তখনই আমরা সেটাকে আবার ভাগ করে ফেলবো। ভাজকে ভাগ করে এমন সংখ্যায় ভাগশেষ রাখে যে সংখ্যাকে ভাজকে আর ভাগ করতে পারে না। তো সংখ্যাটি যদি ভাজকের থেকে বড় হয়, ভাজক তো তাকে ভাগ করতেই পারবেই, কিন্তু যখনই সংখ্যাটি ছোট হবে তখন আর ভাজকে সংখ্যাটিকে ভাগ করতে পারবে না, আর ভাগশেষ থেকে যাবে। তো এখানে যেহেতু 23 অবশিষ্ট থেকে যায়, এখানে যেহেতু 23 ভাগশেষ, তাহলে বোঝা যাচ্ছে ভাজক, এখানে যেহেতু 23 ভাগশেষ, তাহলে বোঝা যাচ্ছে যে ভাজক হবে ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো 23 থেকে বড়। কারণ 23 থেকে ছোট যদি কোনো সংখ্যাকে আমরা ভাজক হিসাবে ধরে নিই, 23 থেকে ছোট কোনো সংখ্যাকে যদি আমরা ভাজক হিসাবে ধরে নিই, তাহলে ওই সংখ্যাটি তো 23কে আবার ভাগ করে 23 থেকে ছোট কিছুতে পরিণত করে ফেলবে। তাহলে আমরা গুণনীয়কের সেটগুলো বের করার পর গুণনীয়ক থেকে ওই সংখ্যাগুলোই নেব যেগুলো হচ্ছে 23 থেকে বড়। 311 এবং 419 থেকে 23 বিয়োগ করে প্রাপ্ত সংখ্যার গুণনীয়ক বের করব। 311 বিয়োগ 1 সমান 288 এর 288 যেহেতু জোড় সংখ্যা, তাই 288 কে 2 দ্বারাও ভাগ যাবে। আমরা জানি সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 288 কে যদি 2 দ্বারা ভাগ করি হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বের করব, এবং যোগফলকে যদি 3 দ্বারা ভাগ যায়, যেমন এখানে সংখ্যার অঙ্কগুলো, যেমন এখানে রয়েছে 2, প্রথম অঙ্ক কত? 2, মাঝের অঙ্ক 8, শেষের অঙ্ক 8। আমরা যদি 8 8 2 এর যোগফল বের করি তাহলে আমরা পাবো 18, আর 18 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 288 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। 288 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমরা শেষ দুইটি অঙ্ক দেখব। কোন সংখ্যা দেওয়া থাকলে, ধরো এখানে 288 দেওয়া আছে, আমরা 288 শুধু শেষ দুই অঙ্ক নেব, এবং শেষ দুই অঙ্ক দ্বারা যে সংখ্যা হয় ওই সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব। ওই সংখ্যাটি যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে 288 টোটাল যে সংখ্যা দেওয়া থাকবে পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাগ যাবে। আর 5 দ্বারা বিভাজ্যের নিয়ম তো জানোই, শেষ করে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু এখানে শেষ করে 0 নেই, শেষ করে 5 নেই, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না। আর 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমরা 6 দ্বারা যে সংখ্যাগুলোকে বিভাজ্য হতে দেখি সবগুলো সংখ্যাই 2 আর 3 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং আমরা বলতে পারি কোন সংখ্যাকে যদি 2 দ্বারাও ভাগ করা যায়, আবার 3 দ্বারাও নিঃশেষে ভাগ, এখানে নিঃশেষে ভাগের কথা বলা হচ্ছে, কোন সংখ্যাকে যদি 2 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায় এবং 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে 288 2 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে, 2 গুণ 144 দিলে আমরা 288 পাচ্ছি, 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি সংখ্যাটি 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। 6 দ্বারাও কোন সংখ্যা যদি 2 এবং 4 দুটি সংখ্যা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 8 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। আমরা যদি 8 কে ভেঙে লিখি তাহলে আমরা দেখব 4 গুণ 2। কোন সংখ্যাকে যদি 4 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়, আবার 2 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে সংখ্যাটি অবশ্যই 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন এখানে 288 এর দিকে খেয়াল করলে দেখব যে এটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, 4 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে। সুতরাং সংখ্যাটি 8 দ্বারা অবশ্যই নিঃশেষে। কোন সংখ্যাকে যদি 3 দ্বারা 2 বার নিঃশেষে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 3 দ্বারা 2 বার নিঃশেষে বিভাজ্য বলতে বোঝানো হচ্ছে প্রথমে আমরা 288 কে 3 দ্বারা একবার ভাগ করব, ভাগ করার পর আমরা যেই ভাগফল পাবো ওই ভাগফলকে যদি আবার 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কারণ 9 কে আমরা ভেঙে লিখতে পারি 3 গুণ 3, অর্থাৎ হচ্ছে 2টি 3 এর গুণফল হচ্ছে 9। তাহলে আমরা প্রথমে যে সংখ্যাটি দেওয়া থাকবে তাকে প্রথম 3 দ্বারা একবার ভাগ করে দেখব, পরের 3 দ্বারা আবার ভাগ করে দেখব নিঃশেষে বিভাজ্য হয় কিনা। যদি হয় তাহলে সেটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে ভাগ করার আসলে দরকার নাই, কারণ আমরা এখানে 3 দ্বারা দেখতেই পাচ্ছি সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। 3 দ্বারা নিঃশেষে ভাগ করার পর আমরা ভাগফল পাবো 96। এখন আমরা দেখি 96 এর 9 আর 6 এর যোগফল হচ্ছে
15 কে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে 288 সংখ্যাটিকেও 9 দ্বারা ভাগ করা যাবে। 288 11 দ্বারা 288 কে ভাগ করা যায় না, 12 দ্বারা 288 কে ভাগ করা যায় কিনা আমরা দেখব। 12 কে যদি আমরা 12 কে আমরা ভেঙে লিখতে পারি 4 গুণ 3 আকারে, তাহলে যে সংখ্যাকে 4 দ্বারা এবং 3 দ্বারা দুইটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে ওই সংখ্যাটি 12 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। যেমন এখানে দেখো 3 দ্বারা এবং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, সুতরাং সংখ্যাটি 12 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব ওই সংখ্যাকে আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে ভেঙে লিখব। ছোট ছোট দুইটি সংখ্যার গুণফল আকারে ভেঙে লিখব, তারপর দেখব যে ওই দুটি সংখ্যা দ্বারা সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। যদি হয় তাহলে সংখ্যাটি বড় সংখ্যাটি দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। যেমন আমি 12 কে ভেঙে লিখলাম 4 গুণ 3 আকারে, এখন দেখি সংখ্যাটি 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে, 4 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাহলে সংখ্যাটি 12 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। 12 দ্বারা দেখব যে এটাকে ভাগ করা যাচ্ছে না, 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা যদি আমরা 288 কে ভাগ দিই, 16 কে আমরা ভেঙে লিখতে পারি 16 সমান 4 গুণ 4, তাহলে দেখো যে সংখ্যাকে 4 দ্বারা দুইবার নিঃশেষে ভাগ করা যাবে ওই 9 এর মতো। ওই 9 কে যখন আমরা ভেঙে লিখেছিলাম 3 3 আকারে, আমরা 16 কেও ভেঙে লিখতে পারি 4 4 আকারে। যেমন 288 কে আমরা 4 দ্বারা প্রথমবার ভাগ করার পর 72 পেলাম, এখন যদি 72 কেও আবার 4 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি 16 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। 16 গুণ 18, 16 এর পরের সংখ্যা হচ্ছে 17, 17 দিয়ে 288 কে ভাগ করা যায় না, পরের সংখ্যা হচ্ছে 18, যে সংখ্যাটি আমরা এখানে পেয়ে গেছি। সুতরাং আমরা বুঝতে পারি আমাদের গুণনীয়কের সেট, গুণনীয়ক বের করা শেষ। আমরা কখন বুঝবো যে আমাদের গুণনীয়ক বের করা শেষ? যখন আমরা এখানে ধরো 16 এর পরের সংখ্যা 17, 17 দিয়ে তো ভাগ করা যায় না, 17 এর পরের সংখ্যা হচ্ছে 18, যখন আমরা দেখবো যে পরবর্তী সংখ্যাটি এখানে চলে এসেছে, এই সিরিয়ালে চলে এসেছে পরবর্তী সংখ্যাটি, তখন আমরা বুঝবো যে আমাদের গুণনীয়ক বের করা হয়ে গেছে। তো আমরা 288 এর গুণনীয়কগুলো লিখতে পারি। আচ্ছা, আমরা এখানে যে গুণনীয়কগুলো দেওয়া আছে আমরা তো সবগুলো গুণনীয়ক নিয়ে সেট গঠন করতে পারবো না, কারণ এখানে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। তো আমাদেরকে অবশ্যই ওই সংখ্যাগুলোই নিতে হবে যে সংখ্যাগুলো হচ্ছে 23 থেকে বড়, কারণ ভাজককে তো সব সময় ভাগশেষের থেকে বড় হতেই হয়, না হলে তো ভাগই হবে না। তো আমরা এখানে 24 থেকে শুরু করতে পারি, কারণ 23 থেকে বড় সংখ্যা আমরা পাচ্ছি 24, 32, 34। তো আমরা এই সংখ্যাগুলো নিয়ে সেট গঠন করব। তো আমরা যদি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কের সেট এ ধরে নিই, আমরা যদি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কের সেট এ ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি এ সেট সমান 24, 32, 288, এটা হচ্ছে 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কের সেট। এখন আমরা একইভাবে 419 এর ক্ষেত্রে গুণনীয়ক বের করতে পারি। তারপর 23 অপেক্ষা বড় 419 থেকে প্রথমে 23 বিয়োগ দিতে হবে, 419 থেকে 23 বিয়োগ দিলে আমরা পাবো 396। তারপর আমরা 396 এর গুণনীয়কগুলো বের করব একই নিয়মে 288 এর মতো। তারপর গুণনীয়কগুলো থেকে আমরা 23 অপেক্ষা বড় যে গুণনীয়কগুলো রয়েছে তাদের সেটকে আমরা বি ধরে নেব, যে কোনো সংখ্যা যে কোনো লেটার ধরে নিতে পারবো, যেমন পি কিউ আর। তো আমরা যদি বি ধরে নিই তাহলে 23 অপেক্ষা বড় 396 গুণনীয়কগুলোর সেট লিখব, আর এ আর বি সেটই হবে নির্ণেয় সেট, যে সেটগুলো বের করার জন্য বলা হয়েছে। এখন আরেকটি অঙ্ক দেখব, এটি হচ্ছে বইয়ের উদাহরণ 14 এর অঙ্ক। এখানে বলা হয়েছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ব্যানচিত্রের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করার জন্য বলা হয়েছে এবং তারপর বলা হয়েছে কতজন উভয় বিষয়ে ফেল করেছে তাদের সংখ্যা নির্ণয় করার জন্য। প্রথমে ধরে নিলাম 100 জন টোটাল শিক্ষার্থীর সেটটাকে আমরা সার্বিক সেট ইউ হিসেবে ধরে নিলাম। 100 জন শিক্ষার্থীর সেট
যারা বাংলায় পাস করেছে তাদের সেটকে আমরা ধরে নিলাম বি, বাংলায় পাস। যারা গণিতে পাস করেছে তাদের সেটকে আমরা এম ধরে নিলাম। এখন যদি আমরা ব্যাঞ্চের মাধ্যমে তথ্যগুলোকে প্রকাশ করি, ধরো এটা হচ্ছে বাংলায় পাস করা শিক্ষার্থীদের সেট, আর এটা হচ্ছে গণিতে পাস করা শিক্ষার্থীদের সেট। এটাকে আমরা বি লিখলাম আর এটাকে লিখলাম এম। আর টোটাল শিক্ষার্থী 100 জন শিক্ষার্থীর সেটকে আমরা সার্বিক সেট ইউ ধরে নিলাম। এটা হচ্ছে ইউ। তো এখানে আবার বলা হয়েছে 70 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ 70 জন শিক্ষার্থী বাংলাতেও পাস করেছে, গণিতেও পাস করেছে। বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীদের সেট বসবে এখানে, কারণ এই অংশটুকুই হচ্ছে বি বৃত্ত এবং এম বৃত্তের সাধারণ অংশ। বি বৃত্ত হচ্ছে বাংলায় পাস করা শিক্ষার্থীদের সেট এবং এম বৃত্ত হচ্ছে গণিতে পাস করা শিক্ষার্থীদের সেট। এবং আমরা যদি এই অংশটি খেয়াল করি তাহলে দেখব এই অংশটি হচ্ছে বি বৃত্ত এবং এম বৃত্ত উভয় বৃত্তের সাধারণ অংশ। আর সাধারণ অংশের মধ্যে আমরা শুধু ওই উপাদানগুলোই লিখবো যে উপাদানগুলো উভয় সেটের মধ্যেই বিদ্যমান। যেমন এখানে যদি খেয়াল করি 70 জন শিক্ষার্থী বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস করেছে, তো এটা হচ্ছে 70 জন শিক্ষার্থীর সেট। এখন আমাদেরকে বলা হয়েছে ব্যাঞ্চের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করার জন্য। আমরা যদি ব্যাঞ্চের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করতে পারি, আমরা জানি এখানে 70 হবে, কিন্তু এই অংশ যেটা বি বৃত্তের এই অংশটা খেয়াল করো। এই অংশটা হচ্ছে শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীদের সেট। এখানে কিন্তু আমরা বাংলায় পাস করা 88 জনের সেট এখানে আমরা লিখতে পারবো না, কারণ 88 এর মধ্যে 70 জন রয়েছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস করেছে। তো 70 জন যেহেতু বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস করেছে, 70 জন এখানে বসে যাবে। 70 জন ছাড়া বাংলায় বাকি যতজন রয়েছে 88 জনের মধ্যে 70 জন ছাড়া বাংলায় যতজন রয়েছে তাদের সেট হবে এই অংশে, কারণ এই অংশটা হচ্ছে এম বৃত্ত বাদ দিয়ে বাকি অংশ, অর্থাৎ শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীদের সেট। আর একইভাবে এই অংশটা সাদা অংশ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা বি বৃত্তটা বাদ দিয়ে দেব। বি বৃত্ত বাদ দিয়ে দিলে এটা হচ্ছে এম বৃত্তের ওই অংশ, যে অংশটা হচ্ছে শুধু গণিতে পাস করা শিক্ষার্থীদের সেট। এই অংশটা হচ্ছে শুধু গণিতে পাস করা শিক্ষার্থীদের সেট, আর এই অংশটা হচ্ছে শুধু বাংলায় পাস করা, শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীদের সেট। আর এই অংশটা হচ্ছে বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীদের সেট। তো আমাদের কাছে যে তথ্যগুলো আছে আমরা ওগুলো লিখে ফেলি। যেমন আমাদেরকে দেওয়া আছে 70 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে, সুতরাং আমরা জানি এখানে 70 হবে। কিন্তু শুধু বাংলায় কয়জন পাস করেছে আর শুধু গণিতে কয়জন পাস করেছে এটা আমাদেরকে এখন বের করতে হবে। আমরা কিভাবে বের করব? দেখো, আমরা জানি বাংলায় পাস অর্থাৎ হচ্ছে এই বি বৃত্ত পুরাটা, আমি যদি আবার এখানে আঁকি বি বৃত্ত পুরাটা, অর্থাৎ বাংলায় পাস করা শিক্ষার্থী আছে 88 জন। এখন বাংলা এবং গণিতে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী আছে 70 জন, আর তাদের সেট বি বৃত্ত থেকে আমরা বাদ দিয়ে দেব। এখানে 70 বসেছিল, আমরা টোটাল 88 থেকে এই অংশটা বাদ দিয়ে দেব। এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো শুধু এই অংশ। 88 থেকে আমরা 70টাকে বিয়োগ দিয়ে দেব। 88 থেকে 70 বিয়োগ দিয়ে দিলে আমরা পাচ্ছি কত? 18। তাহলে এই অংশের মধ্যে বসবে শুধু 18। একইভাবে সবুজ বৃত্তের ক্ষেত্রে আমরা দেখব যে সবুজ বৃত্ত থেকে যদি আমরা লাল বৃত্তের অংশটুকু বাদ দিয়ে দিই, এই অংশের মধ্যে ছিল 70, আর সবুজ বৃত্তটা হচ্ছে গণিতে পাস করা শিক্ষার্থীদের সেট। গণিতে টোটাল পাস করেছিল 80 জন, তাহলে পুরো গণিতে 80 হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে একটি সাধারণ অংশ বাদ চলে যাবে, যেটি হচ্ছে বাংলা এবং গণিতে পাস করা শিক্ষার্থীদের সেট, এবং এই জায়গায় ছিল 70। আমরা যদি 80 থেকে 70 বিয়োগ দিয়ে দিই তাহলে এই অংশের জন্য আমরা পাবো শুধু 10, অর্থাৎ 10 জন শিক্ষার্থী শুধু গণিতে পাস করেছে। তাহলে শুধু গণিতে পাস করেছে 10 জন, আর শুধু বাংলায় পাস করেছে 18 জন, আর বাংলা আর গণিত উভয় বিষয়ে পাস করেছে 70 জন। তাহলে আমরা তথ্যগুলো
এখানে লিখে লিখে বের করতে পারি। যেমন ধরো শুধু শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বি বৃত্ত থেকে আমরা বি এবং এম বৃত্তের সাধারণ অংশটুকু বাদ দিয়ে দেব। আমরা বি সেট থেকে বি এবং এম বৃত্তের সাধারণ অংশকে আমরা ইন্টারসেকশন বলি, আমরা ইন্টারসেকশন পার্টটুকু বাদ দিয়ে দেব। আমরা জানি ইন্টারসেকশন পার্টে রয়েছে 70 আর বি এর মধ্যে রয়েছে 88। আমরা এখন তাহলে আমরা পাবো কত? 18। একইভাবে আমরা শুধু গণিতে পাস করা শিক্ষার্থীদের সেট বের করব, শুধু গণিত। শুধু গণিতে যারা পাস করেছে তারা কিন্তু বাংলায় পাস করেনি। শুধু গণিতে যারা পাস করেছে তারা যদি বাংলায় পাস করতো তাহলে তো বাংলা গণিত উভয় বিষয়ে পাস করে ফেলতো, তাদেরকে আমরা এখানে লিখতাম। শুধু গণিতে যারা পাস করেছে আমরা ধরে নিলাম এম সেট থেকে বি ইন্টারসেকশন এম, এই অংশটা আমরা বাদ দেব। আমরা পাচ্ছি 80 বিয়োগ 2 সমান 10। তো আমরা যদি এখন এগুলো ব্যাঞ্চ চিত্রে বসাই তাহলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে 18। এটা হচ্ছে শুধু বাংলা, শুধু বাংলায় পাস করেছে 18 জন, বাংলা গণিত উভয় বিষয়ে পাস করেছে 70 জন, আর শুধু গণিতে পাস করেছে 10 জন। আমাদেরকে বলা হয়েছে ব্যাঞ্চের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করার জন্য, আমরা ব্যাঞ্চের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করেছি। তারপর বলা হয়েছে কতজন উভয় বিষয়ে ফেল করেছে। এখন কতজন উভয় বিষয়ে ফেল করেছে তা বের করতে হবে। উভয় বিষয়ে ফেল করেছে তারাই যারা আমরা এই সেটগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না, কারণ এই সেটগুলো হচ্ছে দুটি বৃত্ত হচ্ছে পাস করা শিক্ষার্থীদের নিয়ে গঠিত সেট। যেমন 18 হচ্ছে শুধু বাংলায় যারা পাস করেছে তাদের নিয়ে গঠিত সেট, 70 হচ্ছে যারা বাংলা গণিত উভয় বিষয়ে পাস করেছে তাদের নিয়ে গঠিত সেট, 10 হচ্ছে শুধু গণিতে যারা পাস করেছে তাদের নিয়ে গঠিত সেট। তো এই সেটের বাইরে যে উপাদানগুলো থাকবে, আমরা একটা সার্বিক সেট নিয়েছি, এই চতুর্ভুজটা হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ যেগুলো বৃত্তের বাইরে থাকবে কিন্তু চতুর্ভুজের ভিতরে থাকবে, সার্বিক সেটের ভিতরে থাকবে, সেই উপাদানগুলোই হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। অর্থাৎ সে বাংলায়ও পাস করেনি, গণিতেও পাস করেনি, বাংলা গণিত কোনোটাতেই পাস করেনি। তো আমরা সহজেই ওই সেটগুলো বের করতে পারি। আমরা জানি ইউ এর মধ্যে ছিল কত? ইউ সেটের মধ্যে উপাদান ছিল 100টি, আর আমরা যদি এই উপাদানগুলি যোগ করি, বৃত্তের এই অংশ আর এই অংশের উপাদানগুলি যদি আমরা যোগ করি তাহলে এগুলো হচ্ছে পাস করা শিক্ষার্থীদের সেট। বাংলায় পাস হতে পারে, বাংলা গণিত উভয় বিষয়ে পাস করা হতে পারে, অথবা শুধু গণিতে। তো আমরা পাস করা শিক্ষার্থীদের সেট বের করলাম। পাস করা শিক্ষার্থীর সংখ্যা আমরা এই অংশটুকু যোগ দেব। বাংলায় পাস করেছে 18 জন, বাংলা গণিত উভয় বিষয়ে পাস করেছে 70 জন, এবং গণিতে পাস করেছে শুধু গণিতে পাস করেছে 10 জন। আমরা টোটাল পাচ্ছি 98 জন। কিন্তু আমাদের সার্বিক সেটে উপাদান ছিল 100 জন। 100 জন শিক্ষার্থীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোট 98 জন শিক্ষার্থী কমপক্ষে একটি বিষয়ে পাস করেছে। তো বাকি 2 জন নিশ্চয়ই ফেল করেছে। সুতরাং ফেল করা শিক্ষার্থীর উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা সার্বিক সেটের উপাদান 100 থেকে আমরা পাস করা শিক্ষার্থীদের সংখ্যা বিয়োগ দিয়ে দেব। আমরা পাচ্ছি 2 জন। এটাই হচ্ছে আনসার।